আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.ভিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার। তোমরা জানো যে 15 জুন স্বাস্থ্য অধিদপ্তরে প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হতে চায় যারা দ্বিতীয় সার্কুলার জন্য, ওরা কি করেছিল, প্রায় 15-20 জন কি আন্দোলন করেছে। তো স্বাস্থ্য অধিদপ্তরে গেছে পুরাতন ভবনে এমনকি নতুন ভবনে। তো ঘটনা কি হয়েছে, ফলাফল কি হয়েছে শুনবা। হ্যাঁ, ওদেরকে মেরে তক্তা বানিয়ে ফেলছে, একদম মেরে রক্তাক্ত করে ফেলছে। শুধু অপমান করেনি, বলতেছে ভাই ওরা মানুষ না অমানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের যেসব কর্মকর্তারা আছে ওরা টুকায় ভাড়া করে আইন না আমাদের এই ভাই বোনদেরকে পিটাইছে, মারছে, রক্তাক্ত করছে, হাত কেটে ফেলছে, পা কেটে ফেলছে, রক্তাক্ত করে ফেলছে, দেহ থেকে রক্ত জড়াইছে। এরা কারা জানেন? এইসব স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা টুকাইদের বাড়াই করে আইন না, বাইরে থেকে লুকাই না, ওদেরকে এভাবে আমার ছোট ভাই বোনদেরকে কি করছে, মারধর করেছে। শুধু ভাই বোনদের না, যারা অভিভাবক গেছিল, মা বাবা, ওদেরকেও অপমান করছে, এমনকি মারধর করছে, শরীরে হাত তুলছে। বুঝতে পারছো? এই হচ্ছে ফলাফল, এ হচ্ছে আপডেট নিউজ। তোমরা আপডেট নিউজ জানতে চাচ্ছিলা বাসায় বৈশা। দ্বিতীয় সার্কুলার চাচ্ছ প্রায় 1000 জন, কিন্তু গেছে আন্দোলনে গেছে মাত্র 15-20 জন। ওরা দেখো কত কষ্ট করে বিভিন্ন জেলা থেকে যাই গেছে টুকটাক। তো আলহামদুলিল্লাহ গেছে, সাহস, এই যে পর্যায়ে গেছে সাহস লাগে, হিম্মত লাগে, বুকে কি ওই রকম কলিজা লাগে। বুঝতে পারছো? এই রাজপথে মানে সবাই যেতে পারে না, সবাই এরকম সাহস হয় না। বুঝতে পারছো? তো বিষয় হচ্ছে যে ওদের সাথে এটা করা হয়েছে। ঠিক আমরা দেখতে পারছি যে বাংলাদেশের যে কোটা নিয়ে আন্দোলন হয়েছিল, মেধা না কোটা, তো এই বিষয়টা প্রথম দিকে যারা আন্দোলন করছে ওরা মারধর খেয়েছে, অপমানিত হয়েছে। ওরা অল্প সংখ্যক প্রত্যেকদিন আন্দোলন করতে, এভাবে প্রায় টানা মানে 1 মাসের মতো আন্দোলন করছিল, কিন্তু কোনো প্রভাব হয়নি। এক পর্যায়ে কিন্তু পুরো দেশ এই আন্দোলনে যোগদান করেছিল। বুঝতে পারছো? ঠিক এই ওদের যে আন্দোলনটা সূচনা হয়েছে, এ পর্যন্ত অনেকগুলি গ্রুপ গেছে, কেউ 5 জন মিল্লা, 6 জন মিল্লা, 10 জন মিল্লা, 15 জন মিল্লা, গত 1 মাসে। আর এখন যারা গেছে মোটামুটি অনেক সংখ্যক গেছে, প্রায় 20-25 জনের মতো মিল্লা গেছে। যার পরে এই হচ্ছে পরিস্থিতি। বুঝতে পারছো? ওরা আন্দোলন করছে শান্তি ও সুষ্ঠুভাবে, ওরা কোনো আক্রমণাত্মক ভাবে যায়নি। কিন্তু ওরা ওনাদের দাবি জানার জন্য গিয়েছে, অবশেষে ওদেরকে কি করছে, এভাবে মারধর করেছে। বুঝতে পারছো? মেয়েদের হাতে হাত তুলেছে, মেয়েদের গায়ে হাত তুলেছে, যেসব আমাদের মানে এই বোনেরা গিয়েছিল, ছেলেদের হাতে হাত, মানে ছেলেদের গায়ে হাত তুলেছে। এই হচ্ছে লাস্ট আপডেট। বুঝতে পারছো? তো দেখো যে তোমরা যদি আজকে এখানে যদি মোটামুটি 50-100 জন যাইতা, তাহলে কিন্তু ওরা এইসব করার সাহস পেত না। আমাদের লোক সংখ্যা কম ছিল বিদায়, ছাত্রছাত্রী কম ছিল বিদায় ওরা এই সাহসটা পেয়েছে। বুঝতে পারছো? তো ভিডিওতে তোমরা আমার এই ভিডিওটা দেখো, ওরা কি আন্দোলন করেছিল। এই আন্দোলন করলে তোমরা দেখতে পারবা যে ওরা এই আন্দোলনে ওদের কি দাবি পেশ করছিল। দেখো। তোমরা দেখতে পারতেছো ওরা সুষ্ঠু সুন্দরভাবে সবাই কি দূরত্ব বজায় রেখে, যেহেতু করোনা বাড়তেছে, ওনাকে মাস্ক পরিতে করে মোটামুটি আন্দোলন করছে। বুঝতে পারছো? শান্তি সুষ্ঠুভাবে। কিন্তু অবশেষে ওদেরকে এভাবে কি অত্যাচার করা হয়েছে, ওনাকে হয়রানি করা হয়েছে, গায়ে হাত তোলা হয়েছে। এটা হচ্ছে লাস্ট আপডেট। বুঝতে পারছো? এই মিডিয়ার কর্মীর সামনে, সাংবাদিক ভাই আপুদের সামনে ওদেরকে এভাবে এসব করা হয়েছে। পুলিশ পর্যন্ত আনেছিল। পুলিশ যদিও কিছু করেনি, কিন্তু বাইরের আউটলুক এসে ওদেরকে এসব করছে। স্বাস্থ্য দপ্তরের লোকেরা ওদেরকে এভাবে মানে বাইরে থেকে লুকেন না, এভাবে ওদের উপর অত্যাচার করা হয়েছে। মেধা কেন রাস্তায় যাবে? ওরা বাংলাদেশের জাতীয় টপ মেধাবী স্টুডেন্ট, মেধা ও অসচ্ছল কোটায় চান্স হয়নি, এমনকি
দ্বিতীয় সার্কুলার জন্য ওরা গিয়েছে যে আমাদেরকে সুযোগ দিতে হবে। যত সার্কুলারে আপনারা যদি আগে থেকে জানিয়ে দিতেন যে দ্বিতীয় সার্কুলার দিবে না, তাহলে কি আজকে ওরা এত হয়রানি থাকতো? নিশ্চয় ওরা জেনারেল গোটায় আবেদন করে ভর্তি হয়ে যেত। ওরা কাদের হাতে হাত তুলেছেন? ওরা কারা? যাদের হাতে হাত তুলেছেন ওরা বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের সেরা ডাক্তার হবে, মেডিকেল স্টুডেন্টের হাতে হাত তুলেছে। আসলে সমস্যাটা আমাদের কোন জায়গায় জানেন? আমাদের ডাক্তার সমাজের কি মানে অভিভাবক নাই, তার জন্য আজকে আমরা একত্রিত হতে পারতেছি না। আমাদেরকে যে নেতৃত্ব যে দিবে, এই নেতৃত্ব দেওয়ার লোকটা নাই আমাদের এই ডাক্তার সমাজে, ডাক্তার পরিবারেতে। বুঝতে পারছি, এটা যে আমার সমস্যা। যদি নেতৃত্ব দেওয়ার লোক থাকতো তাহলে আজকে ডাক্তাররা, বাংলাদেশের এমবিবিএস পড়া ডাক্তাররা কি যে অবহেলিত, মানে কি যে বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, নির্যাতিত, এটা বলার ভাষা নাই। এমবিবিএস এত কষ্ট করে পড়ার পরে ওদের কর্মক্ষেত্রে ওদের বেতন নাই, একদম সর্বোচ্চ 30,000 টাকা বেতন। তারপরে সে কোনো একটা দাবি পেশ করার জন্য ওই আন্দোলন, তোমরা জানো যে ডিএমএফ ম্যাটস নিয়ে আন্দোলন ছিল, টানা 1 মাস শুধু আমাদের এই আন্দোলন করা লাগছে জাস্ট এইসব ভুয়া ডাক্তারদের নির্মূল করার জন্য। সেটা তো আমাদের নেতৃত্বের অভাব ছিল। অবশেষে পরে বহুত কষ্ট করে পুরা দেশ যখন একত্রিত ছিল তখন একটা ফাইসলা করা গেছে। অথচ এটা মানে এটার জন্য আমাদের রাস্তা নামা হয়েছে, এমনকি মানে এই আমাদের মানে রক্ত গামও জড়ানো হয়েছে। বুঝতে পারছো? আজকে যদি ডাক্তার সমাজে একজন প্রতিনিধিত্ব থাকতো, একজন নেতৃত্ব দেওয়ার নেতা থাকতো, তাহলে এই এই সমস্যাগুলি হতো না। এই দ্বিতীয় সার্কুলার এটা তো পাবার ওরা যোগ্য, এমনকি এটা না দিলে এটার উপর মানে বৈষম্য করা হয়, ওদের উপর অন্যায় অত্যাচার করা হয়। যদিও স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সরানো হয়েছে, কিন্তু এখনো এই খুনি ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার এই চেলাবেলাগুলি এখনো এই সব মানে প্রত্যেকটা স্তরে এখনো জড়িত আছে। ওরাই এই ফাইজলামি, এই শয়তানিগুলি করতেছে। বুঝতে পারছো? এটা হচ্ছে মূল কথা, মূল বিষয়। ওরা নিজেরা বলতেছে যে তোমরা হাসিনাকে যখন হটে এসো, যখন মনে করো একদম জয় বাংলা করেছো, তখন কে আমাদেরকে জানিয়ে করছিলা? সুতরাং তোমরা দ্বিতীয় সার্কুলার চাইলে আন্দোলন করো, আন্দোলন করে ঠিক সেভাবে আন্দোলন করে যেভাবে হাসিনারে তোমরা হটাইছো, ঠিক সেভাবে আন্দোলন করে তোমরা দ্বিতীয় সার্কুলার আনো। সরাসরি স্বাস্থ্য দপ্তরের কি উচ্চ পর্যায়ের কর্মকর্তারা একথা বলে দিয়েছে। অবশেষে আন্দোলন করার পরে ঘটনা কি ঘটছে, ফাইনাল রেজাল্ট জানতে পারছো। আর দ্বিতীয় সার্কুলার কি সে দিবে? ওরা দ্বিতীয় সার্কুলার দিবে দূরের কথা, খারাপ ব্যবহার, মাইট দূর করছে, আরো মনে অপমানিত করছে, আরো সবকিছু মানে এভাবে হয়রানি করা হয়েছে। বুঝতে পারছো? স্বাস্থ্য দপ্তরের পুরাতন ভবন নতুন ভবন হয়েছে, এই দৃশ্যটা ঘটেছে 15 জুন। পরবর্তীতে ওরা তো সার্কুলার দিবে না, একদম নাই বলতেছে। বলতেছে ঠিক আছে, তোমরা এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের করো, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্মারকলিপি দাও, করো, ওই বুং বাং এই অবস্থিত। আজকে তোমরা যদি সবাই একত্রিত হতো তাহলে আজকে কিছু একটা হতো। সুতরাং একটা জুলাই আগস্ট এই বিপ্লব আন্দোলনের মাধ্যমে তোমরা দেখতেছো কিসে থেকে কি হয়ে গেছে। দেখছো? ঠিক এই দ্বিতীয় সার্কুলারের এই বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় সার্কুলার ওরা এখন চাচ্ছে এখান থেকে বিশাল বড় ধরনের কিছু একটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যদি তোমরা আবারও একত্রিত হতে পারো, যদি তোমরা তোমাদের দাবি জন্য মানে একে থাকো। ঘরে বসে এভাবে অনলাইনে ফেসবুকে পোস্ট আর কমেন্ট করলে কাজ হবে না, তোমার রাস্তায় নামতে হবে, তুমি তোমার ডাক্তার হওয়ার স্বপ্নটাকে পূরণ করতে হবে। দ্বিতীয় সার্কুলার কিন্তু একদম দিতে চাচ্ছে না। বুঝতে পারছো? একদম কিন্তু ক্লিয়ার কাট দিতে চাচ্ছে না। তখন এই আন্দোলন থেকে ঘটনা কি করবে জানো? তখন দেখবো যে পুরা মেডিকেল সমাজ, মেডিকেল সরকারি বেসরকারি যত মেডিকেল স্টুডেন্ট আছে সবাই আইসা পড়বে। অলরেডি কি 18 জুন থেকে হচ্ছে সরকারি মেডিকেল কলেজে 37টা মেডিকেল কলেজের স্টুডেন্টরা কিন্তু আন্দোলন করবে। কিসের জন্য? বড় ধরনের চতুর্থ মাইগ্রেশন, এমনকি চতুর্থ ওয়েটিং লিস্ট দেওয়ার জন্য, সিট কয়টা ফাঁকা আছে এগুলি জানার জন্য, এমনকি মাইগ্রেশনের অপশন দেওয়ার মানে চতুর্থ মাইগ্রেশনের ওয়েটিং লিস্ট দেওয়ার জন্য ওরা কিন্তু আন্দোলনে নামবে। তখন কিন্তু এই বেসরকারিতে যারা এখন ভর্তি হতে চাচ্ছে ওরাই দেখবে যে সরকারিতে চান্স পেয়ে গেছে। এখন তো বেসরকারিতে ওরা মানে চান্সের জন্য রাস্তায় যাচ্ছে, মাঠ দূর খাচ্ছে, সুযোগ দিচ্ছে না। অবশ্যই দেখবা এসব টপাররাই কিন্তু সরকারিতে পেয়ে যাবে। দেখবে যে সরকারিতে হিউজ পরিমাণ সিট ফাঁকা আছে, কিন্তু ওরা জানাচ্ছে না, দিচ্ছে না। তখন কিন্তু ওরা কিন্তু শুধু এই ঘটনাতে এরকম পরিস্থিতিতে যাবে। বুঝতে পারছো? সরকারি মেডিকেল কলেজগুলি যখন এই আন্দোলনে যোগদান করবে তখন দ্বিতীয় সার্কুলার তো দিবে, প্রাইভেট মেডিকেল কলেজে তৃতীয় ঐচ্ছিক মাইগ্রেশনে দিবে, আর সরকারিতে চতুর্থ মাইগ্রেশন এমনকি চতুর্থ ওয়েটিং লিস্টও দিবে। বুঝতে পারছো? ঘটনা এ পর্যায়ে যাবে, এ পর্যায়ে পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে, আমরা দেখতেছি। সুতরাং তোমরা এখনো একবদ্ধ থাকো। ক্লাস আর আজকে 16 তারিখ, অলরেডি আমি এখন ভিডিওটা তৈরি করতেছি 16 তারিখ, আজকে রাত্রে এখন 1টা 4 বাজে, তো ভিডিওটা সকালে আপলোড দিব। 16 তারিখে তুমি ভিডিওটা দেখতেছো, আজকে রাত্রে অলরেডি 1টা বেজে গেছে। তো সুতরাং 17 তারিখ থেকে ওরিয়েন্টেশন ক্লাস এমনকি ক্লাস শুরু হয়ে যাবে। তার মানে সার্কুলার দিতে যাচ্ছে না, বলছে ক্লাস শুরু হলে আমরা সার্কুলার দিব না, কোনো কিছু দিব না, এখানে সবকিছু অফ। এখনো প্রাইভেট মেডিকেল কলেজে 600 সিট ফাঁকা আছে, এমনকি
ওরা বলতেছে এটাও যে আমি খোঁজখবর নিছি স্বাস্থ্য দপ্তরে যে ফরেনার সিটগুলি তো ফাঁকা আছে, ফরেনারদের জন্য পোর্টাল চালু করে দিবে না। অলরেডি আমাকে আজকে কয়েকজন ফরেনার ভারত থেকে নক দিছে যে ভাই আমাদেরকে পোর্টাল চালু করবে, দ্বিতীয় মানে আমাদেরকে আবেদন করার সুযোগ দিবে, যেহেতু নিটের রেজাল্ট 14 তারিখে দিয়ে দিছে, অনেকে বাংলাদেশে আসতে চাইবে, ওদেরকে সুযোগ করে দিল। কিন্তু কোটি 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 শত শত কোটি টাকার রেমিটেন্স আমাদের বাংলাদেশে ঢুকতেছে, কিন্তু এটা কিন্তু করবে না। আমি বিদেশিটা বাদে দিলাম, আমি আমার বাংলাদেশের আগে সুযোগ সুবিধা দেন, বাংলাদেশের সুযোগ সুবিধা দেওয়ার পরে আমাদের দেশের ডাক্তার হবে, দেশের অর্থ। এই যে ওরা ডাক্তার মেডিকেল পড়ার সুযোগ পেলে কি দেশের উন্নতি হবে, মেডিকেল কলেজগুলো উন্নত হবে, মানে এমনকি মানুষ বাংলাদেশবাসী সেবা পাবে। তো এটা ক্ষতিটা কোন জায়গায় আমার এটাই মাথায় ধরে না। আপনারা সার্কুলার দিলে 1 সপ্তাহ কিন্তু আপনারা সার্কুলার এমনকি ভর্তি কার্যক্রম শেষ করে ফেলতে পারেন, কিন্তু আপনাদের সমস্যাটা কোন জায়গায়? আপনারা দীর্ঘ প্রসেস কেন 4 মাস সময় আপনারা লাগাইলেন? এটা তো 1 মাসের সময়। অটোমেশন পদ্ধতি কি এই হয়রানি করার জন্য সরকার হাতে নেওয়া হয়েছে? আমি অটোমেশন পদ্ধতির কিছু দুর্বল দিক আছে, সম্পূর্ণ জিনিসটাই ভালো কিন্তু কিছু দুর্বল দিক আছে, এগুলি আপনার ঠিকঠাক করেন। সার্কুলার আপনার ধাপে ধাপে 1 মাস একটা দিতেন, দ্বিতীয় মাস আরেকটা দিতেন, তৃতীয় মাস আরেকটা দিতেন, তিনটা সার্কুলার মধ্যে কিন্তু আপনি সম্পূর্ণ একদম সবাই আবেদন সব কমপ্লিট করে ফেলতো, সবকিছু ওকে করে ফেলতো। হ্যাঁ, অনেকে মেডিকেল কলেজে প্রাইভেট মেডিকেল কলেজে আবেদন করেনি, ভার্সিটি অ্যাডমিশন চলছে মাত্র গত মাসে মাত্র শেষ হয়েছে। তো ওরা তো তখন ভার্সিটি না দেওয়া চান্স একটা পজিশন না করে এখন তো ওরা অবশ্যই ভর্তি হবে না, চেষ্টা করবে সরকারিতে পাবলিক ভার্সিটি চান্স পাওয়ার জন্য। তো ওদের দিতে হবে। সার্কুলার এখানে মেধা কোটায় যারা চান্স পায়নি ওরা আছে, যারা আবেদন করেনি ওরা আছে, যারা আবেদন করছিল আবেদন বাতিল হয়ে গেছে ওরা আছে, যারা আবেদন করছিল মেডিকেল পেয়েছিল কিন্তু মনের মতো মেডিকেল কলেজ না হওয়ার কারণে ভর্তি হয়নি ওরা আবেদন করবে। 4 শ্রেণীর লোক এখানে আবেদন করবে। আপনার দিতে সমস্যাটা কোথায়? তোমরা এখনো সময় আছে, সবাই একবদ্ধ হও, বড় ধরনের কিছু করো। তোমাদের ডাক্তাররা এত শেষ সময় দীর্ঘ 12টা বছর কি করলা, কেন এত কষ্ট করলা, কেন এত তোমার এসএসসি এইচএসসি জিপিএ 5 গোল্ডেন কোনো কিছু এখন কাজে আসবে না। জাস্ট তুমি এই ডিগ্রি নিয়ে স্বাভাবিক যদি তুমি এই পর্যায়ে একেবারে ছেড়ে দাও তো তুমি সর্বোচ্চ কি করতে পারবা জানোই তো, বাংলাদেশের মানে প্রেক্ষাপটে কিছু করতে পারবা না, বুঝতে পারছো? উচ্চশিক্ষার তোমার এই লাইনটা ধরার জন্য শেষ মুহূর্তে তোমার আন্দোলন করা লাগতেছে, কষ্ট করা লাগতেছে, দেহ থেকে রক্ত জড়ানো লাগতেছে। তো এই বিষয়গুলি দেশবাসী এখনো জানতে পারতেছে না, মেডিকেল স্টুডেন্ট ছাত্রছাত্রী মেডিকেল কর্তৃপক্ষ কিন্তু এই জিনিসগুলি এখনো ওইভাবে জানতে পারতেছে না। আমাদের এভাবে যে বৈষম্য করা হচ্ছে, মেধা কেন আজকে রাস্তা যাবে, মেধা কেন আজকে মাইর খাবে, মেধা কেন আজকে শরীর থেকে রক্ত জড়াবে, মেধা কেন আজকে অপমানিত হবে, মেধার দাম নাই। ওরা বাংলাদেশের টপ মেধাবী স্টুডেন্ট, এই যারা এখন রাস্তায় আন্দোলন করতেছে দ্বিতীয় চাকরির জন্য, যে এক একটা পজিশন সরকারিতে মনে কর 0.25 এর জন্য চান্স হয়নি, সরকারিতে এখনো যদি মনে করো ওয়েটিং দিয়ে 50 জন থেকে 100 জন নিয়ে নি তাহলে এখান থেকে দেখবা যে মোটামুটি অজস্র জন চান্স পেয়ে গেছে। এসব টপ মেধাবীদের সাথে এসব কেন করা হচ্ছে? এটা অন্যায়, এটা বৈষম্য, এটা কি, এটা হচ্ছে তোমার ওদের উপর জুলুম করা হচ্ছে। এই জিনিসটা একটা ফাইসালা চাই স্বাস্থ্য অধিদপ্তর, মন্ত্রণালয়, বিএমডিসি, এমনকি বাংলাদেশ মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের কাছে এটা একটা সুন্দর সুষ্ঠু ফাইসালা আমরা অতি দ্রুত চাই দেশবাসী। শুধু এই শত শত স্টুডেন্টরা হয়রানিতে আছে না, হয়রানি আছে ওদের সাথে ওদের পরিবারের হাজার হাজার সদস্যগণ। এই জিনিসটা একটা সুষ্ঠু সমাধান চাই, সুষ্ঠু একটা ফাইসালা চাই। পোর্টাল আপনার যেহেতু চালু করতে এতই সমস্যা, তো বাবা পোর্টাল চালু করা দরকার নাই, ওদেরকে ভর্তি সুযোগ করে দেন, ম্যানুয়ালি ভাবে আপনার অনুমতি দেন, যে কলেজে সিট ফাঁকা আছে ওরা ভর্তি নিয়ে নেয়, সমস্যা নেই, রেজিস্ট্রেশন হলেও হলো। এটাই মেন। আপনার যেহেতু এত পোর্টাল অটোমেশন পদ্ধতি নিয়ে চালু করতে এত সমস্যা, আপনাদের এত মানে আপনাদের সমস্যা হয়ে যাবে, তাহলে ঠিক আছে ম্যানুয়ালি ভাবে ভর্তি নিয়ে নেয় ওদের, এটা করে দেন। এই ছিল। হ্যাঁ, তোমরা কি সিদ্ধান্ত নিবা, পরবর্তীতে কি পদক্ষেপ নিবা তোমরা ইয়া করো। সরকারি মেডিকেল কলেজে ওরা রাস্তায় নামতেছে, আন্দোলন করবে 18 জুন থেকে 4র্থ মাইগ্রেশনের জন্য। ওই মাইগ্রেশনের সাথে মোটরে তাল মিলে মোটরে বড় ধরনের একটা তোমরা তোমাদের মানে কি ইয়াগুলি দাবিগুলি কি আদায় করতে পারবা। তোমাদের আদায় এটার জন্য তোমাদের আন্দোলন রাস্তায় নামার কথা ছিল না, এটা তো ওরাই নিজ দায়িত্ব দিয়ে দেওয়ার কথা ছিল। আর হ্যাঁ, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজের 67টা মেডিকেল কলেজে আপনারা কি করতেছেন, আপনারা এটাতে একটু চেষ্টা করলে জিনিসটা কাজ হয়ে যায়, তো আপনারা এটা করতেছেন না। আপনাদের কিসের জন্য করলে তো আপনাদেরই লাভ, কিন্তু আপনারা করতেছেন না, কারণ আপনারা হয়তো ধরা ওদের কাছে, মন্ত্রণালয়ের কাছে, এখানে বেশি কথা বললে কিন্তু তোমাদেরকে উপর অ্যাকশন করে দিব, এমন হতে পারে। এই ছিল
লাস্ট আপডেট এটাই ছিল, জানিয়ে দিলাম। বাকিটা তোমরা কি করবা সিদ্ধান্ত নাও, বুঝতে পারছো? অনেকে আবার কমেন্টে আবার কিছু সুশীল সমাজ আছে আমি নাকি উস্কিয়ে দিতেছি, আমি নাকি বড় ধরনের ইয়া করে ফেলতেছি। আমি কিছুই না, আমি কি অন্যের বিরুদ্ধে কথা বলতেছি। বিল মারুফি আনিল হাওনা ওয়া আনিল মুনকার, তোমরা সৎ কাজে আদেশ করো এমনকি অসৎ কাজে নিষেধ করো। ওই কাজটাকে যদি তোমরা পারো হাত দিয়ে প্রতিবাদ করো, হাত দিয়ে না পারলে তোমার জবান দিয়ে করো, জবান দিয়ে না পারলে তুমি কি মানে অন্তর দিয়ে এটা ইয়া করো, মানে ঘৃণা করো, অথবা তুমি সরাসরি ইয়া করো। একটা অন্যায় করা হচ্ছে আমাদের দেশবাসীর চরম পর্যায়ে মেধাবী স্টুডেন্টদের সাথে, সেটার পক্ষে কেউ কথা বলে না। মিডিয়াতে হাজার হাজার গুগল ঘাটো, ফেসবুক ঘাটো, ইউটিউব করে কেউ কেউ পাবা না। আমি কথা বলতেছি কিসের জন্য? আমার লাভের জন্য তো না। আমার কি লাভ আছে? আমাদের আমাদের দেশের লাভ আছে, আমি দেশের জন্য কথা বলতেছি। ওরা ডাক্তাররা আমাদের দেশ উপকৃত হবে, দেশের মানুষ মানে স্বাস্থ্য সেবা পাবে, ওরা সেরা ডাক্তার হবে, বুঝতে পারছো? ওদের 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 স্বপ্ন পূরণের সাথে ওদের পরিবারের হাজার হাজার মানুষের ওদের মানে স্বপ্ন পূরণ হবে, নাহলে সারা জীবন কিন্তু এক ক্ষেপ থেকে যাবে, কান্না কিন্তু কখনো আর থামবে না, মৃত্যুর আগ পর্যন্ত এক ক্ষেপটা থেকে যাবে। সুতরাং তোমরা কি করবা, এটার ফাইসাল একটা সুন্দর সিদ্ধান্ত নাও, একত্রিত হও। তোমাদের নিয়ে আমি বহুত কন্টেন্ট তৈরি করছি সেকেন্ড সার্কুলার নিয়ে, আর সমস্যা নাই, শেষ পর্যন্ত আমি পাশে পাবো আমাকে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। আর যারা সার্কুলার চাচ্ছ কিন্তু ঘরে বসে আছো কাপুরুষের মতো, ওদের কি বলবার কিছু বলার নাই আমার ওদের সম্পর্কে। ঢাকা শহরের যে সব স্টুডেন্টগুলো আছে ওরাও যদি রাস্তায় নেমে আসে, মানে কয়েকশো জন তো হবেই, একটা আন্দোলনে 50 জন 100 জন হলে এনাফ, যথেষ্ট। এটা তো করতেছো না, তোমাদেরও একটু দুর্বলতা আছে, একবদ্ধ হও, একত্রিত হও। একত্রিত হওয়ার আমি তো মাধ্যম তৈরি করে দিলাম আমার এই কন্টেন্টের মাধ্যমে। এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি কালকে মেডিকেলে চলে যাবো, জার্নিতে থাকবো এই 16 তারিখে। এই ছিল, পরবর্তী আপডেট আমি জানিয়ে দেবো তোমাদেরকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমনি গামি কত কষ্ট।